আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। শহরে এবং গ্রামে লাইন গ্যাস ও সিলিন্ডার গ্যাসের সমস্যা ইন্ডাকশন চুলা হতে পারে সবচেয়ে সহজ সমাধান এবং রান্না খরচ কমান প্রায় গ্যাসের তুলনায় 3/2 এই ভিডিওতে যা যা থাকছে: ইনফ্রারেড চুলা কিভাবে কাজ করে এবং সুবিধা ও অসুবিধা, ইন্ডাকশন চুলা কিভাবে কাজ করে এবং সুবিধা ও অসুবিধা, ইন্ডাকশন চুলা কিভাবে ব্যবহার করবেন, ইন্ডাকশন চুলায় কোন ধরনের পাতিল ব্যবহার করবেন এবং দাম কেমন, ইন্ডাকশন পাতিল কিভাবে ব্যবহার করবেন তার কিছু নিয়ম, ইন্ডাকশন চুলা কেন ব্যবহার করবেন, ইন্ডাকশন চুলায় প্রতি মাসে বিদ্যুৎ বিলের ধারণা। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট ভিডিও। বাজারে দুই ধরনের ইলেকট্রিক চুলা পাওয়া যায়: ইনফ্রারেড চুলা, ইন্ডাকশন চুলা। ইনফ্রারেড চুলা কি? ইনফ্রারেড চুলা মূলত আগের দিনের হিটারকে একটি কাচের ভিতর আবদ্ধ করে কন্ট্রোলিং সার্কিট ব্যবহার করে এটিকে উন্নত করে ইনফ্রারেড চুলা বানানো হয়েছে। এটাকে ইনফ্রারেড চুলা হিসেবে বাজারে পাওয়া যায়। আগের দিনের হিটারে কোনো ধরনের কন্ট্রোলিং বা সেফটি না থাকায় অনেক মানুষ দুর্ঘটনার শিকার হয়েছিল। ইনফ্রারেড চুলার সুবিধা ও অসুবিধা। এর সবচেয়ে বড় সুবিধা হলো যে কোনো পাতিলে রান্না করা যায়। আর অসুবিধাগুলো হলো রান্না করতে ইন্ডাকশনের তুলনায় সময় বেশি লাগে, তাই বিদ্যুৎ বিলও বেশি আসে। গ্লাস বেশি গরম হয়, যার ফলে চুলার উপরে বেশি ওজনের পাতিল থাকলে গ্লাস ফেটে দুর্ঘটনা ঘটতে পারে, অথবা অতিরিক্ত গরম গ্লাসে ঠান্ডা পানি পড়েও গ্লাস ভাঙতে পারে। পাতিলের তাপ কম লাগে গ্লাসের কারণে এবং পাতিলের চারপাশ দিয়ে তাপ অপচয় হয় 20-30%। শিশুদের জন্য একটু ভয় থাকে এবং গ্লাসে হাত রাখলে হাত পুড়ে যেতে পারে, কারণ গ্লাস গরম হয়ে তারপর পাতিলের নিচের অংশ কতটুকু গরম করতে হয় রান্না করার জন্য তা আপনারা সহজে ধারণা করতে পারবেন। পাওয়ার অন করার সাথে সাথে গরম হতে থাকে কোনো ধরনের পাতিল দেওয়া ছাড়াই, এবং পাতিল সরিয়ে নিলেও চুলা বন্ধ হয় না। এখন আসি ইন্ডাকশন চুলা কি। ইন্ডাকশন মূলত একটি সুপার এনামেল কপার তার দিয়ে একটি কুণ্ডলী তৈরি করে এর মধ্যে বিদ্যুৎ সরবরাহ করলে এক প্রকার ইলেকট্রোম্যাগনেটিক শক্তি তৈরি হয়, যাকে আমরা বলে থাকি ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড বা ইএমএফ। এর মানে হলো একটি বৈদ্যুতিক চৌম্বক শক্তি তৈরি হয়। আর আপনারা জানেন চৌম্বক লোহাকে আকর্ষণ করে, আর আকর্ষণ বিকর্ষণ করতে করতে লোহার অণুগুলো একটি আরেকটির সাথে ধাক্কা দিতে থাকে, আর এই ধাক্কার কারণে তাপ তৈরি হয়। আর বিদ্যুৎ শক্তি ম্যাগনেটিক শক্তিতে, আর এই ম্যাগনেটিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাই ইন্ডাকশনে যে কোনো পাতিল ব্যবহার করা যায় না। লোহা বা লোহা মিশ্রিত আছে এমন পাতিল দিয়েই ইন্ডাকশন চুলায় রান্না করতে হয়। বিদ্যুৎ শক্তি কিভাবে চৌম্বক শক্তিতে পরিণত হয়? আপনি যদি একটি সুপার এনামেল কপার তার একটি লোহার দণ্ডের মধ্যে কিছু সংখ্যক প্যাঁচ দিয়ে এর দুপ্রান্তে ব্যাটারির সংযোগ প্রদান করেন, তাহলে এই লোহার দণ্ডটি চৌম্বকে পরিণত হবে। ইন্ডাকশন চুলার সুবিধা ও অসুবিধা। এর অসুবিধা হলো যে কোনো পাতিলে রান্না করা যায় না, আর রুটি তৈরি করতে সময় বেশি লাগে, তবে ফ্রাই প্যান দিয়ে রুটি তৈরি করতে পারেন। আর ভালো দিকগুলি হলো রান্না করতে ইনফ্রারেড চুলার তুলনায় সময় কম লাগে, তাই বিদ্যুৎ বিলও কম আসে। শুধু তাই নয়, গ্যাসের তুলনায়ও খরচ কম হয়। ইন্ডাকশন গ্যাসের তুলনায় কত দ্রুত গরম করতে পারে তার একটি প্রমাণ দিচ্ছি। এখানে দেখেন ইন্ডাকশন কয়েলের মধ্যে লোহাটি দেওয়ার সাথে সাথে কত দ্রুত লাল হয়ে যাচ্ছে, যা গ্যাসের চুলায় এত তাড়াতাড়ি সম্ভব নয়। তবে আমাদের রান্নায় পাতিলটি ব্যবহার করা হয় ইন্ডাকশন কয়েলকে জিলেপির মতো পেঁচ দিয়ে কয়েলের বাহিরে এবং কমপক্ষে প্রায় 1 ইঞ্চি উপরে, তাই আমাদের পাতিল এভাবে লাল হয় না। গ্লাস তুলনামূলক গরম কম হয়। পাতিলের নিচের অংশ যে পরিমাণ গরম হয় ওই গরমের কারণে ততটুকু গরম হয়। ইন্ডাকশন শুধুমাত্র পাতিলটি গরম করে, তাই পাতিলের চারপাশ দিয়ে তাপ অপচয় হয় না। শিশুরা গ্লাসে ও পাতিলে হাত রাখলে বিদ্যুতের কোনো ভয় নেই। পাওয়ার অন করলেই চালু হবে না। যখন ইন্ডাকশন পাতিল বা লোহা মিশ্রিত পাতিল দেওয়া হবে শুধু তখনই চালু হবে, এবং পাতিল সরিয়ে নেওয়ার সাথে সাথে ইন্ডাকশন চুলা অফ হয়ে যাবে। এটা অনেক নিরাপদ। লাইন গ্যাস ও সিলিন্ডার গ্যাস দিয়ে রান্না করার সময় গ্যাস পুড়ে কার্বন মনোঅক্সাইড তৈরি হয়, যা দীর্ঘদিন ব্যবহারের কারণে শরীরের জন্য ক্ষতিকর। চুলার আগুনের কারণে রুম গরম হয়ে যায়, তখন রান্না করতে কষ্ট হয়। এমন অবস্থায় যদি আপনি ফ্যান চালিয়ে রাখেন তাহলে
আগুন ঠিক মতো ফাতিলে লাগবে না। কিন্তু ইন্ডাকশনে এই ধরনের কোনো ঝামেলা নেই। ফ্যান চালিয়ে রান্না করতে পারবেন, পরিবেশ বান্ধব এবং আশেপাশে ধোঁয়া ও ময়লা হয় না। ইনফ্রারেড চুলা ও ইন্ডাকশন চুলার ভিতরে কি কি থাকে তা একটু দেখে আসি। ইন্ডাকশন চুলা কিভাবে ব্যবহার করবেন। সর্বনিম্ন 2.5 RMM স্কোয়ার তার ব্যবহার করবেন এবং এসি সকেট বা 16 অ্যাম্পিয়ারের সকেট ব্যবহার করবেন। নর্মাল মাল্টি সকেট ব্যবহার করবেন না। তারটিকে সুন্দর করে ড্রেসিং করে নেবেন। তারপর পাওয়ার অন করবেন। শুধু খালি ফাতিল দিয়ে চুলা অন করবেন না। রান্না শেষে চুলা অফ করার সাথে সাথেই মেইন সুইচ অফ করবেন না। চুলার ফ্যান বন্ধ হলে তারপর মেইন সুইচ অফ করবেন, কারণ চুলার ভিতরের গরমটি এই ফ্যানটি ঠান্ডা করে অটোমেটিক বন্ধ হবে। 2-3 মাস পর পর নিচের ফ্যানটি পরিষ্কার করবেন এবং 8-9 মাস পর পর নিচের কভার খুলে ময়লা পরিষ্কার করে দিবেন, তাহলে বেশি দিন ব্যবহার করতে পারবেন। এবং পরিষ্কারের কাজ করার আগে অবশ্যই মেইন প্লাগ খুলে রাখবেন। ইন্ডাকশন চুলায় কোন ধরনের ফাতিল ব্যবহার করবেন এবং দাম কেমন। বাজারে ইন্ডাকশনের জন্য আলাদা ফাতিল পাওয়া যায়। আমি MGC ব্র্যান্ডের চামচ প্লাস ফাতিলের ঢাকনা সহ 9 পিসের একটি সেট নিয়েছি 9,500 টাকা দিয়ে। দাম বেশি হওয়ার কারণ হলো এগুলি গ্রানাইট কোটিং করা। আপনারা চাইলে ঢাকনা সহ এক সেট করেও নিতে পারেন। দাম 2200 থেকে 3000 টাকা হয়ে থাকে। এক্ষেত্রে এতগুলি পাতিল না কিনে আপনি একটি ফাতিল ও একটি ফ্রাই প্যান দিয়েও সুন্দরভাবে অনেক ধরনের রান্না করতে পারেন এবং এগুলিতে খুবই অল্প পরিমাণ তেল দিয়ে রান্না ও ভাজি করতে পারবেন। এক্ষেত্রে তেলও কম খাওয়া হবে, সুতরাং তেল খরচ কমবে এবং অন্যদিকে সুস্বাস্থ্যের প্রতিও লক্ষ্য রাখা হবে। আমি যেহেতু বসা ভাত রান্না করি, তাই দামি ফাতিলগুলোতে পানি সহজে শুকাতে চায় না, তাই আমি ভাত রান্না করার জন্য একটু মোটা দেখে স্টিলের ফাতিলেই ভাত রান্না করি। ইন্ডাকশন রান্না করতে হলে যে সবসময় দামি ফাতিলই ব্যবহার করতে হবে কিন্তু তা নয়, কম দামি ফাতিলেও কিন্তু রান্না হয়। এখানে কম দামি কিছু স্টিলের ফাতিল ব্যবহার করি, এগুলো 100 টাকা করে নিয়েছি। এগুলো দিয়ে গরম পানি, চা, কফি, দুধ ও ডাল রান্না করি। অনেক সহজ ও খুব তাড়াতাড়ি হয়। ইন্ডাকশন ফাতিল কিভাবে ব্যবহার করবেন। এগুলোকে প্লাস্টিক চামচ, লোহার চামচ, কাঠের চামচ ব্যবহার করা ঠিক হবে না, তাহলে বেশি দিন ব্যবহার করতে পারবেন না। এই ধরনের হিটপ্রুফ চামচ বাজারে পাওয়া যায়, এগুলি ব্যবহার করতে পারেন। অনেকে ফাতিল পরিষ্কার করার সময় কিছু তারের মাজনি ব্যবহার করেন, ওগুলি ব্যবহার করা যাবে না। তবে এই ধরনের ব্রাশ বাজারে পাওয়া যায়, এগুলি ব্যবহার করতে পারেন। রান্না শেষে গরম গরম সাথে সাথে পানি দিয়ে পরিষ্কার করতে যাবেন না, ঠান্ডা হলে পরিষ্কার করবেন। ইন্ডাকশন চুলা কেন ব্যবহার করবেন, এটা মনে হয় আবার নতুন করে বলতে হবে না। আপনারা সবাই খুবই ভালো করে বুঝতে পারলেন ইন্ডাকশন চুলা কেন ব্যবহার করবেন। আমার চুলার গ্লাসের উপরে ফাতিল রাখার স্থানে আমি একটি সিলিং হিটপ্রুফ পেপার ব্যবহার করি, দাগ না পড়ার জন্য এবং ফাতিল যেন নড়াচড়া না করে। আমি মিয়াকো ব্র্যান্ডের TCR3 গ্রে এই মডেলের ফুলের ডিজাইন করা ইন্ডাকশন চুলাটি ব্যবহার করতেছি এবং এটার সাথে একটি ফাতিলও দিয়েছে, যদিও ফাতিলটা একটু পাতলা, কিন্তু এটাতে ডাল রান্না করা যায়। এটা আমি গুলিস্তান থেকে নিয়েছি। এই যে আমার 24/7/2022 নিয়েছি 3800 টাকা। এখন বর্তমানে প্রায় 4000 টাকার কাছাকাছি সম্ভবত। আমাদের দেশে ভালো ভালো কোম্পানি আছে, যেমন ওয়ালটনের আছে, তারপর ভিশনের আছে। এগুলো আপনারা ইন্ডাকশন চুলা দেখে চেক করে নিতে পারেন, ওগুলি অনেক ভালো হবে, সার্ভিসিংও ভালো পাবেন। এটি ব্যবহার করা অনেক সহজ, মাইক্রোওভেনের মতোই। সেম কয়েকটি অটোমেটিক মেনু থাকে, যেমন হটপট, ফ্রাই, ওয়াটার, সোফ, স্টিম, বারবিকিউ, ওয়ার্ম, টাইমার রিসেট, ভোল্টেজ, তারপরে আবার প্লাস মাইনাস আছে। এগুলি দিয়ে ওয়াট বাড়াতে এবং কমাতে পারবেন। আর ভোল্টেজে ক্লিক করলে এখানে আপনার লাইনে কত ভোল্টেজ আছে এবং কত ওয়াটে আছে এগুলি দেখতে পারবেন। টাইমার ক্লিক করে আপনার 0.00 মানে 1 মিনিট, আপনি 1 মিনিট দিয়ে যদি রান্না করেন বা কোনো কিছু একটা রান্না করতে চাচ্ছেন, একটা টাইম সেট করতে চাচ্ছেন, অটোমেটিকলি ওই টাইম শেষ হওয়ার পরে অটোমেটিকলি অফ হয়ে যাবে। এটা আরও একটি সুবিধা। আমি 8:19 থেকে রান্না শুরু করলাম, তো এখন 800-তে আছে, 800 ওয়াটে। তো আমি এটা এখন 1000 ওয়াটে করে দিব। 1000 ওয়াটে, এই 1000 ওয়াটে আমি চালাই সাধারণত, বেশি ব্যবহার করি না। তো 1000 ওয়াটে আমার এখন রান্না শুরু হয়ে যাচ্ছে। দেখি কতটুকু সময়ে কতটুকু কি পরিমাণ গরম হয়। তো এখন 1000 ওয়াটে আছে, এখন 8:23, তার মানে 4 মিনিটে আমার কি পরিমাণ গরম হয়েছে দেখি। সাধারণত এটি প্রথমে একটু সময় লাগে বা 5 মিনিট,
তো পরে কিন্তু এটা দ্রুত গরম হওয়া শুরু হয়, যেহেতু এটা ম্যাগনেটিক ফিল্ডের কারণে কি শুরুতে গরম হতে একটু সময় লাগে, যে অনেক এই যে গরম হয়ে যাচ্ছে, এখন ধোঁয়া বের হচ্ছে পানি থেকে। আমি আরও 4-5 মিনিট পর দেখি কি পরিমাণ গরম হয়েছে। এই যে পাতিল কোনো গরম হয় নাই, শুধুমাত্র নিচের অংশটাই গরম হয়, আশেপাশেও গরম হয় না এবং পাতিলও গরম হয় না। আমি ঢাকনা সরিয়ে দেখি কি পরিমাণ, প্রায় এই যে অনেক অনেক জোরে কিন্তু গরম হয়ে যাচ্ছে, বুটবুট করতেছে দেখা যাচ্ছে। তো যেহেতু আমার এখন বুটবুট করতেছে, তো এক্ষেত্রে আমার ঢাকনা দিয়ে বাস আমি এখন 120 ওয়াটে দিব, অটোমেটিকলি বাত কমপ্লিট হয়ে যাবে। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে এইভাবে আমি পরিষ্কার করছি। যারা ভালো ইলেকট্রিক সম্বন্ধে ভালো ধারণা নেই তারা কিন্তু এই কাজটি করবেন না, বাসায় ট্রাই করবেন না। আমি এখন অন করছি, অন করে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই কয়েলটার মধ্যে কোনো ইলেকট্রিক সাপ্লাই এখন নেই। দেখেন এই যে এই যে ফ্যান চলতেছে এবং দেখেন টেস্টারে কোনো লাইন নেই, কিন্তু ইনফ্রারেড হতো আপনার এখানে হাত দেওয়ার সাথে এবং টেস্টারে ইলেকট্রিসিটি শো করতো যে বাতি জ্বলতেছে। এরপর আমি এটা লাগিয়ে সুন্দর পরিষ্কার করে নিজের মতো করে আবার স্ক্রু কানেক্ট করে আবার এই যে অন করলাম, চলতেছে। যারা ইলেকট্রিক্যাল সম্বন্ধে ভালো নলেজ আছে শুধুমাত্র তারাই এই কাজটা করবেন, বাসায় কিন্তু কেউ ট্রাই করবেন না। আবার অন করলাম, কিন্তু এখন অন হয় নাই, অন হচ্ছে না কেন? ফাতিল ছাড়া, ওই যে ইন্ডাকশন ফাতিল ছাড়া অন হবে না। এই যে আবার দিলাম, এই যে অন হচ্ছে, কি সুন্দর অটোমেটিকলি আস্তে সাথে সেট হয়ে গেছে। আমার প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেব। এই যে আমি পানি গরম করতেছি এবং ফাতেছি পাতিলে, কিন্তু কোনো গরম লাগতেছে না, প্লাস শর্টও করতেছে না। এবং এটা যদি আমি এই যে হাত দিচ্ছি কোনো সমস্যা নেই। আসলে একটা বড় সুবিধা হলো এই যে আমি এখন দুধ গরম করতেছি, আমি এখানে দাঁড়িয়ে থাকা আমার দ্বারা সম্ভব না, তো আমি অন্য কাজে যাব। তো এখানে 120 থেকে 800-এর মধ্যে একটা সুযোগ সুবিধা আছে, যেমন এই যে এখন দেখুন 400-তে চলতেছে, এখন কিন্তু হিট হচ্ছে না। এই যে এখন আবার হিট হচ্ছে, শব্দ শোনা যাচ্ছে, এই যে এখন আবার বন্ধ হয়ে যাচ্ছে, যার কারণে এটা ওভারফ্লো হয়ে চুলায় গ্লাসে পড়ার সম্ভাবনা খুবই কম। এই কাজটা শুধুমাত্র 120 থেকে 800-এর মধ্যে থাকলে কাজ করবে এই অটো সেন্সর সিস্টেম। আমি এখন 800 দিয়ে চালাচ্ছি, এখন দেখেন সেম কাজ করতেছে, কিন্তু 1000 দিলে এই কাজটা করবে না। এই যে এখন অফ, এই যে আবার চালু হচ্ছে, এই যে এখন আবার চালু হচ্ছে, চলতেছে, এখন আবার অফ হয়ে গেল। আমার গ্যাস সিলিন্ডারের 5 আছে, কিন্তু আমি ব্যবহার করতেছি না। ইন্ডাকশন চুলায় মাসে কেমন বিদ্যুৎ খরচ হয় তার একটি ধারণা ধরে নিলাম আপনি প্রতিদিন 4 ঘন্টা করে রান্না করেন, এক্ষেত্রে পুরো 4 ঘন্টা কিন্তু 1000 ওয়াটের চুলা ব্যবহার করতেছেন না। তাই ধরে নিলাম গড়ে প্রতিদিন 2 ঘন্টা 1000 ওয়াটের চুলা ব্যবহার করেন এবং বাকি 2 ঘন্টা কখনো 120, কখনো 400, কখনো 800 ওয়াটের চুলা ব্যবহার করেন। তাই এভারেজে 500 ওয়াট করে ধরলাম। কিলো ওয়াট আওয়ার হিসাবটা বা ইউনিট হিসাবটা হয় সাধারণত আপনি কত ওয়াটে চুলাটি ব্যবহার করতেছেন এবং কত ঘন্টা ধরে ব্যবহার করতেছেন, এটাকে গুণ করে 1000 দিয়ে ভাগ দিলে আপনার টোটাল কিলো ওয়াট আওয়ার বা ইউনিট চলে আসবে। যেহেতু আমি প্রথম 2 ঘন্টা ধরলাম 1000 ওয়াটে ব্যবহার করতেছি, তাই 1000 গুণ 2 ভাগ 1000 দিলে সাথে সাথে চলে আসবে 2 কিলোওয়াট আওয়ার, অর্থাৎ 2 ইউনিট। একই সিস্টেমে যদি আমি 500 ওয়াটে যেহেতু ব্যবহার করতেছি পরের 2 ঘন্টা, তো 500 গুণ 2 ভাগ 1000 আসবে 1 কিলোওয়াট আওয়ার বা 1 ইউনিট। তাহলে প্রতিদিন মোট ইউনিট ব্যবহার হচ্ছে 3 ইউনিট। আর এভারেজে ধরলাম যে 6 টাকা করে, তাহলে 318 টাকা। আর যদি প্রতি মাসিক হিসাব করি তাহলে 30 গুণ 3, তার মানে 90 ইউনিট। আর টাকার হিসাব করলে হবে 90 ইউনিট গুণ 6 টাকা করে, 450 টাকা। 450 টাকা, 600 টাকা এর আশেপাশেই আসে। যেহেতু শুধুমাত্র ইন্ডাকশন চুলার জন্য কেউ এনার্জি মিটার ব্যবহার করে এটার হিসাব করবে না, এগুলো হলো ক্যালকুলেশন। এখন আসি বাস্তবে আমার কোন মাসে কেমন বিদ্যুৎ বিল হয়েছে। ছবিতে যে সমস্ত ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট দেখা যাচ্ছে ইন্ডাকশন চুলা ছাড়া অন্য সবগুলো ইকুইপমেন্ট এখন সবাই বাসায় ব্যবহার করে, এবং ইন্ডাকশন চুলা ছাড়াও প্রতি মাসে ছোট্ট একটি পরিবারের বিল আসে 700-800 টাকা। যেহেতু আমার গ্যাস লাইন নেই এবং সিলিন্ডারও ব্যবহার করি না, তাই ইন্ডাকশন চুলার উপর পুরোপুরি নির্ভরশীল। তাই গরম পানি থেকে শুরু করে সকল ধরনের রান্নার কাজ করা হয় ইন্ডাকশন চুলায়। আমি যেহেতু জুলাই মাসের 24 তারিখ থেকে চুলাটি ব্যবহার করতেছি এবং আমার বাসার মিটার হলো সাব মিটার, অর্থাৎ আমার রুমের মিটার আলাদা, এবং তারা মাসের 20 তারিখ থেকে 20 তারিখ বিদ্যুৎ বিল তৈরি করে, তাই সেই অনুযায়ী মিটার রিডিং নিয়ে আমি সরকারি ট্যারিফ অনুযায়ী প্রতি ইউনিট হিসেবে বিদ্যুৎ বিল প্রদান করে থাকি। যেমন আগস্ট মাসে আমার 137 ইউনিট আসছে, মোট বিল আসছে 600 প্রায় 70 টাকার মতো, এবং সেপ্টেম্বরে আসছে 178 ইউনিট।
এবং ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ 5% ব্যাট মিলে আসছে 1054 টাকা। অক্টোবরে আসছে 167 ইউনিট, ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ 5% ব্যাট সহ আসছে 988 টাকা। নভেম্বরে আসছে 138 ইউনিট, সব মিলিয়ে আসছে 813 টাকা। ডিসেম্বরে আমার বিদ্যুৎ বিল আসে নাই, জানুয়ারিতে আসে না, আমাদের নতুন সরকারি নতুন মিটার বসানোর কারণে। এখন আমি অনলাইন থেকে জানুয়ারি মাসের মিটার রিডিং নিচ্ছি। জানুয়ারিতে যেহেতু আমার নতুন মিটার, এখানে শো করতেছে, বর্তমান রিডিং শো করতেছে 366। আমি ডিসেম্বরে দেখি, এবং ডিসেম্বরে আমার যেহেতু নতুন মিটার 0 থেকে শুরু, 1/10/2022 থেকে 0 থেকে শুরু, 29/12/22 292 ইউনিট। যেহেতু 2 মাসের একসাথে শো করতেছে, যেহেতু আমার ডিসেম্বর এবং জানুয়ারি বিল হওয়ার কথা, যদিও প্রথম বিলটা নাকি এরকম সিস্টেম আসে 2-3 মাসের একসাথে, তাহলে আমার জানুয়ারি মাসের বিল ওপেন করি, 2 মাসের বিল একসাথে আসছে। এখানে বর্তমান রিডিং হলো 366/2 183 ইউনিট। যদি আমি আবার 6 টাকা ধরি, তাহলে আমার টোটাল বিদ্যুৎ বিল আসতেছে প্রতি মাসে 1100 টাকা করে। এটা হলো নতুন ট্যারিফ 2023 মার্চে আপডেট করা 2023। তো এবারে আমি 6 টাকা করে ধরলাম। এখন সবচেয়ে মজার বিষয় হলো ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিল অনলাইনে চলে এসেছে, এবং জানুয়ারি মাসের সর্বশেষ রিডিং ছিল 366 ইউনিট, এবং ফেব্রুয়ারি মাসের সর্বশেষ রিডিং 474 ইউনিট। মোট বিয়োগ দিলে আসে 108 ইউনিট। যেহেতু ডিসেম্বর মাস থেকে আমার বিদ্যুৎ বিল দেওয়া হয়নি, এবং আমি বাড়িওয়ালাকে বলেছি, ভাই প্রথম বিলটা আপনি দিয়ে শুরুটা করে দিন, আমি টাকাটা বাসা ভাড়া দেওয়ার সাথে দিয়ে দিব। কিন্তু বাড়িওয়ালা জমা দিতে দেরি হয়ে গিয়েছে, তাই সব মিলিয়ে জরিমানা সহ মোট হয়েছে 2930 টাকা। যেহেতু ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি 3 মাস আমার বিদ্যুৎ বিল দেওয়া হয়নি, তাই ধরলাম জরিমানা সহ 2930 টাকা। 3 ভাগ করলে বিল হয় 977 টাকা, প্রায় 1000 টাকা। শীতের কারণে আমার রুমের ফ্যান চালানো হয়নি ঠিকই, কিন্তু প্রতিদিন গরম পানি করতে হয়েছে। তবে গরম দিন আসলে হয়তো আগের মতো 1100 থেকে 1200 টাকার মতো আসতে পারে। এগুলি সরকারি অরিজিনাল বিল, এখানে কোনো ধরনের মিথ্যার আশ্রয় নেওয়া হয়নি। এখন বর্তমানে একটি 12 কেজি সিলিন্ডার গ্যাসের দাম, সাথে সার্ভিস চার্জ সহ মোট খরচ ধরলাম 1500 টাকা, সাথে বিদ্যুৎ বিল ধরলাম 800 টাকা, মোট 2300 টাকা হয়। সেখানে সব মিলিয়ে আমার বিদ্যুৎ বিল আসে 1100 থেকে 1200 টাকা। বর্তমানে যাহারা বাড়ি তৈরি করতেছেন বা করবেন, কষ্ট করে রান্নাঘরে ও ওয়াশরুমে এরকম 3টি সকেটের ব্যবস্থা রাখবেন। ভবিষ্যতে অনেক প্রয়োজনে আসবে। ওয়াশরুমের 3টির প্রয়োজনীয়তা হলো, একটি ওয়াশিং মেশিনের জন্য, আরেকটি গ্রিজারের জন্য, এবং অন্যটি হেয়ার ড্রায়ারের জন্য। এগুলো এমন স্থানে বসাতে হবে যে স্থানে সহজে পানি পড়বে না। শুধু নিজের জন্য ব্যবস্থা রাখবেন এমনটা নয়, আমরা যাহারা বাসা ভাড়া নিয়ে থাকি, আমাদের কথা একটু চিন্তা করে এই ব্যবস্থাটা রাখলে আমাদের অনেক উপকার হবে। আপনাদেরকে সুন্দর ও সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য অনেকগুলো তথ্য দিতে গিয়ে ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে। অনেক কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু আপনি যখন দোকানে ইলেকট্রিক চুলা ক্রয় করতে যাবেন, দেখবেন দোকানদার বলবে, আফা সব ফাতিল দিয়ে রান্না হয়, এটা নিয়ে যান। কিন্তু আপনি এখন সামান্য ফাতিলের দামের কথা চিন্তা করে নিজেকে নিরাপত্তাহীনতায় ফেলবেন না। এবং আশা করি ইনফ্রারেড ও ইন্ডাকশন নিয়ে আর কোনো ধরনের কনফিউশন থাকার কথা নয়, এবং আশা করি এখানে আপনার সকল ধরনের প্রশ্নের উত্তর পেয়েছেন। পরবর্তীতে প্রয়োজনীয় ও সঠিক ইনফরমেশন নিয়ে হাজির হব পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো, সুন্দর ও নিরাপদে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটির কোনো তথ্য যদি আপনার উপকারে আসে, তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক দিয়ে রাখবেন, এবং অন্যজনকে দেখার জন্য শেয়ার করে দিবেন। ধন্যবাদ।